হ্যালো ডিয়ার স্টুডেন্টস, অনলাইন বায়োলজি ক্লাসে সবাইকে স্বাগত। এর আগে তোমরা উদ্ভিদের জনন সম্বন্ধে পড়েছো, প্রাণীর জীবের জনন সম্বন্ধে পড়েছো। আর একটা নতুন চ্যাপ্টার, এটা হচ্ছে কি না মানব জনন, হিউম্যান রিপ্রোডাকশন, অর্থাৎ মানুষ কীভাবে জনন সম্পন্ন করে সে নিয়ে অধ্যায়টা শুরু করছি। কি আছে না, জনন হলো জীবের সজীবতার একটা অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যেখানে কি করে যেখানে কি বলে একটা পরিণত জীব তার নিজের হুবাহু অর্থাৎ অনুরূপ অপত্য জীব সৃষ্টি করে এবং তার মাধ্যমে কি করে না সেই সমস্ত জীবেদের কি করে না নিজেদের অস্তিত্ব বজায় রাখে। তাহলে দেখো যে জীবদেহের যে সমস্ত অঙ্গগুলো এই জনন প্রক্রিয়ায় সাহায্য করে তাদেরকে জননাঙ্গ বলা হয়ে থাকে। বিবর্তনের সবচেয়ে শেষ ধারায় অর্থাৎ সবচেয়ে উন্নত প্রকৃতির প্রাণী হচ্ছে মানুষ। সেই মানুষ এই যৌন জনন প্রক্রিয়ায় জনন কার্য সম্পন্ন করে। কারণ মানুষ হচ্ছে এক লিঙ্গ প্রাণী, অর্থাৎ স্ত্রী এবং পুরুষ উভয়ে আলাদা আলাদা ভাবে গেমেট উৎপন্ন করে, আর এই গেমেটের মিলনের ফলে কি হয় না নিষেক সম্পন্ন হয়। এরপর দেখো যে মানুষ যেসব অঙ্গগুলো জননে মুখ্য ভূমিকা পালন করে তাদেরকে প্রাথমিক জননাঙ্গ বা মুখ্য জননাঙ্গ বলা হয়। পুরুষদের ক্ষেত্রে মুখ্য জননাঙ্গ হচ্ছে শুক্রাশয়, যেখান থেকে শুক্রাণু উৎপন্ন হয়, এবং স্ত্রীদের ক্ষেত্রে প্রাথমিক জননাঙ্গ হচ্ছে ডিম্বাশয়, যেখান থেকে ডিম্বাণু উৎপন্ন করে, এবং এই দুটি জননকোষের মিলনের মাধ্যমে কি হয় না নিষেক সম্পন্ন হয়। এছাড়াও কি হয়েছে না এই আনুষঙ্গিক মানে প্রাথমিক জননাঙ্গ ছাড়াও আরো কিছু আনুষঙ্গিক জননাঙ্গ আছে যেগুলো কি করে না এই জননকালে কি করে না সাহায্য করে। অর্থাৎ যে প্রাথমিক জননাঙ্গগুলি ছাড়াও আরো কিছু আনুষঙ্গিক জননাঙ্গ আছে যেগুলো কি করে না জননে সাহায্য করে, তাদেরকে কি বলা হয় না গৌণ জননাঙ্গ বলা হয়। তাহলে দেখো যে প্রাথমিক ও গৌণ জননাঙ্গগুলি সম্মিলিতভাবে যে জননাঙ্গ গঠন করছে তাদেরকে জননতন্ত্র বলা হয়ে থাকে। এই জননতন্ত্র কি করে না এই জননতন্ত্র অপত্য উৎপাদনে মুখ্য ভূমিকা সৃষ্টি করে, অর্থাৎ জননতন্ত্রের প্রধান কাজ হচ্ছে অপত্য জীব সৃষ্টি করা। মানব জনন অধ্যায়ের যে গৌণ জননাঙ্গগুলো রয়েছে সেগুলো একটু মানে বাহ্যিক গঠনগুলো একটু বই থেকে ভালো করে পড়ে নেবে। আমি আজকে আলোচনা করছি যে মুখ্য জননাঙ্গের আনুবীক্ষণিক গঠন, অর্থাৎ অন্তর্গঠন, ভিতরের অংশগুলো। তাহলে প্রথমে রয়েছে দেখো শুক্রাশয়ের আনুবীক্ষণিক গঠন। এর আগে জানতে হবে যে মানুষের বয়স সন্ধিকালের বয়স কত। পুরুষদের ক্ষেত্রে 10 থেকে 15 বছর, আর মহিলাদের ক্ষেত্রে 9 থেকে 14 বছর। এটা হচ্ছে স্বাভাবিক, এর থেকে পরবর্তীকালও হতে পারে। ঠিক আছে, পরে দেখো প্রথমে রয়েছে যে শুক্রাশয়ের গঠন। শুক্রাশয়ের গঠন দেখলে কি দেখতে হবে না প্রথমে আবরণগুলো দেখতে পাবে, বাইরের আবরণ রয়েছে। তার আগে বলতে গেলে যখন বাহ্যিক গঠনগুলো পড়বে তখন কিছুটা জেনে যাবে, আর তারপরে এখান থেকে আমি বলে দিচ্ছি যে পরিণত মানুষের শুক্রাশয়ের যে প্রস্থচ্ছেদে অনুবীক্ষণ যন্ত্রে পর্যবেক্ষণ করলে এরকম একটা অংশ দেখা যায়। ঠিক আছে, দেখো তাহলে কি রয়েছে। প্রথমে রয়েছে আবরণ। প্রতিটি শুক্রাশয়ে দুটো আবরণ থাকে, একটা হচ্ছে টিউনিকা অ্যালবুজিনিয়া আর একটা হচ্ছে টিউনিকা ভাস্কিউলোসা। টিউনিকা অ্যালবুজিনিয়াটা হচ্ছে সবচেয়ে বাইরের স্তর। এই যে স্তরটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা সেলমেকারাস নালী। এই যে বাইরের স্তরটা লাল কালার দেখতে পাচ্ছ এটা হচ্ছে টিউনিকা অ্যালবুজিনিয়া। তাহলে শুক্রাশয়ের সবচেয়ে বাইরের স্তরটা হচ্ছে টিউনিকা অ্যালবুজিনিয়া। এটি কোলাজেন তন্তু ও শ্বেততন্তু সমৃদ্ধ সংযোজক কলা দ্বারা গঠিত। একটা পুরু স্তর, একটা মোটা স্তর। ঠিক আছে,
এই স্তরে কিছু মাত্রায় স্থিতিস্থাপক তন্তু বা ইলাস্টিন তন্তু থাকে। দেখো যে শুক্রাশয়ের এই স্তরটি অপেক্ষাকৃত কি হয়, স্থূল হয় এবং পুরু হয়ে থাকে। এই স্তর থেকে ইলাস্টিন ও কোলাজেন তন্তু সমন্বিত কয়েকটি পট্টিবর্ধিত হয়ে কি হয় না শুক্রাশয়কে অনেকগুলো প্রকোষ্ঠে বিভক্ত করে দেয়। এই প্রকোষ্ঠগুলিকে ট্র্যাবিকিউলি এবং প্রতিটি প্রকোষ্ঠকে লেবিউল বলা হয়ে থাকে। তাহলে লেবিউল মধ্যস্থ সংযোজক ফলাকে স্টোমা বলা হয়। আর টিউনিকা ভাস্কুলারিসা তার ভিতরে রয়েছে, এইখানে এই অংশটা রয়েছে টিউনিকা ভাস্কুলারিসা। ভাস্কুলারিসা কোনটাকে বলবো, যে টিউনিকা অ্যালবুজিনিয়ার ভিতরের অংশটা রয়েছে টিউনিকা ভাস্কুলোসা। টিউনিকা ভাস্কুলোসা কি হয় না, এটা একটা রক্ত জালক সমৃদ্ধ অংশ, রক্ত জালক সমৃদ্ধ অংশ, তাই একে টিউনিকা ভাস্কুলোসা নামে অভিহিত করা হয়। তাহলে আবার ওগুলোর কাজ কি না, টিউনিকা অ্যালবুজিনিয়া শুক্রাশয়ের অভ্যন্তরীণ অংশকে রক্ষা করে। এই যে টিউনিকা অ্যালবুজিনিয়া যে শুক্রাশয়ের অভ্যন্তরীণ অংশটাকে রক্ষা করছে। আর টিউনিকা ভাস্কুলোসা যে এখানে যেটা রয়েছে ভাস্কুলোসা, সে কি করে না রক্তের মাধ্যমে শুক্রাশয়ের কোষগুলোকে পুষ্টি সরবরাহ করে এবং বিভিন্ন উপাদানে আদান প্রদান করে। এরপরে দেখো দ্বিতীয় নম্বর রয়েছে সেমিনিফেরাস নালিকা। সেমিনিফেরাস নালিকা কোনখানে পড়বে, যে যখন তোমরা শুক্রাশয়ের গঠন দেখবে তখন দেখতে পাবে যে প্রতিটি শুক্রাশয় যে ট্র্যাবিকিউলি নামক বিভিন্ন আংশিক বিভাজিত প্রাচীর দ্বারা প্রায় 200 থেকে 300টা পিরামিডের মতো প্রকোষ্ঠ রয়েছে বা লেবিউল রয়েছে। ঠিক আছে, এই লেবিউলগুলো কি হয়, শুক্রাশয়ের প্রতিটি প্রকোষ্ঠ বা লেবিউলে 1 থেকে 3টি অধিক কুণ্ডলীকৃত নালিকা বর্তমান, যাদেরকে বলা হয় সেমিনিফেরাস নালিকা। এখানে দেখো একটা নালিকার গঠন দেখানো হয়, যেরকম প্রায় 3টা থেকে একটাতে, আর কতগুলো লেবিউল থেকে প্রায় 200 থেকে 300টি। তাহলে এই নালিকা এগুলো তাহলে সেমিনিফেরাস নালিকা বলা হচ্ছে। তাহলে শুক্রাশয়ের প্রত্যেক লেবিউলের স্টোমার মধ্যে সাধারণত 1 থেকে 3টি শুক্রাণুৎপাদক নালিকা থাকে, যেগুলোকে বলা হয় সেমিনিফেরাস নালিকা। এই যে এরকম নালিকাগুলো থাকে 1 থেকে 3টা, সেগুলো বলা হচ্ছে সেমিনিফেরাস নালিকা। এগুলো কি হয় না অধিক কুণ্ডলীকৃত হয়ে থাকে, মানে পেঁচিয়ে 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 থাকে। আর অকুণ্ডলিত অবস্থায় যদি এদেরকে সজা করা হয়, মানে অকুণ্ডলিত অবস্থায় এদের দৈর্ঘ্য কত হতে পারে 30 থেকে 80 সেন্টিমিটার, 30 থেকে 80 সেন্টিমিটার। প্রস্থচ্ছেদে এই নালিকাগুলিকে গোলাকার বা ডিম্বাকার দেখায়, যাদের ব্যাস হচ্ছে 150 থেকে 350 মাইক্রোমিটার। তাহলে প্রস্থচ্ছেদে প্রত্যেক সেমিনিফেরাস নালিকা প্রাচীর গাত্রের বাইরের দিকে ভিত্তি পর্দা এবং ভিতরের দিকে জার্মিনাল এপিথেলিয়াম কোষ থাকে। বাইরের দিকে একটা ভিত্তি পর্দা থাকে এবং ভিতরের দিকে জার্মিনাল এপিথেলিয়াম কোষগুলো থাকে। তাহলে সেমিনিফেরাস নালিকার প্রাচীর গাত্রে জার্মিনাল এপিথেলিয়াম 2 ধরনের কার্যকারী কোষ থাকে। এই জার্মিনাল এপিথেলিয়াম কোষগুলো আছে, এটা 2 ধরনের থাকে। একটা হচ্ছে স্পারমাটোগোনিয়াম বা স্পারমাটোগোনিয়াল কোষ, যেগুলো স্পারমাটোগোনিয়াল কোষ। আরেকটা কোষ রয়েছে যেটা হচ্ছে সার্টোলি কোষ, সার্টোলি কোষ। তাহলে দেখো প্রথমে চলে আসছি যে স্পারমাটোগোনিয়াল কোষ। স্পারমাটোগোনিয়াল কোষ বা যেখান থেকে কি হয় শুক্রাণুগুলো উৎপন্ন হয়। ঠিক আছে, কি দেখো যে জার্মিনাল এপিথেলিয়াম শুক্রাণু উৎপাদনকারী কোষগুলিকে জার্ম কোষ বা স্পারমাটোগোনিয়াল কোষ বলা হয়। এই কোষগুলি কি হয় না বিভাজনের মাধ্যমে, এই যে কোষগুলো দেখতে পাচ্ছ না, এই কোষগুলো বারবার বিভাজিত হয়ে কি উৎপন্ন করে না সেমিনিফেরাস নালিকার অন্তঃপ্রাচীরে কয়েকটি কোষের স্তর সৃষ্টি করে। বাইরে থেকে ভিতরের দিকের এই বিন্যস্ত স্পারমাটোগোনিয়াল কোষের স্তরগুলোকে যথাক্রমে বলা হয়ে থাকে যে স্পারমাটোগোনিয়াল বা স্পারমাটোগোনিয়াম কোষ, তারপরে রয়েছে প্রাথমিক স্পারমাটোসাইট, তারপর গৌণ স্পারমাটোসাইট, তারপরে স্পারমাটিড, তারপরে রয়েছে স্পারমাটোজোয়া।
এটা এভাবে কোশ্চেন আসতে পারে যে শুক্রাণু উৎপাদনের যে পরপর ধাপগুলো কি কি, মানে পরপর ধাপের নামগুলো কি কি। কি আছে না, প্রথমে স্পারমাটোগোনিয়াল কোষ রয়েছে, তারপর থেকে কি হচ্ছে প্রাথমিক স্পারমাটোসাইট, তারপরে রয়েছে গৌণ স্পারমাটোসাইট, তারপরে স্পারমাটিড, শেষে রয়েছে স্পারমাটোজোয়া। মানে এটা বাইরের দিক থেকে ভিতরের দিক, এদিকটা বাইরের দিক, এগুলো কিন্তু ভিতরের দিক। এইগুলো কি কাজ করে না, এই কোষগুলো সেমিনিফেরাস নালিকার অন্তর্গত যে জার বা শুক্রাণু উৎপাদনকারী কোষগুলি শুক্রাণু উৎপাদনে মুখ্য ভূমিকা পালন করে। এই কোষগুলি থেকে পরবর্তীকালে এই শুক্রাণু উৎপন্ন হয়। আর অপর একটি কোষ কি রয়েছে না, সার্টোলি কোষ। সার্টোলি কোষ এই যে এই অংশ যে কোষগুলো, এগুলো হচ্ছে সার্টোলি কোষ। সার্টোলি কোষগুলো কিরকম না, সেমিনিফেরাস নালিকার যে প্রাচীর গাত্রে স্পারমাটোগোনিয়াল কোষ ছাড়াও শুক্রাণু উৎপাদনে অক্ষম যে আবরণী কোষগুলো দেখতে পাওয়া যায় তাদেরকে সার্টোলি কোষ বলা হয়। যেগুলো প্রাচীর গাত্রে থাকে এগুলো কিন্তু শুক্রাণু উৎপাদন করতে পারে না। তাহলে সেমিনিফেরাস নালিকার প্রাচীরে অবস্থিত আবরণী কোষগুলোকে সার্টোলি কোষ বলা হয়ে থাকে। এই কোষগুলো কি হয় না, শুক্রাণুকে পুষ্টির যোগান দেয়। যে শুক্রাণুগুলো রয়েছে, শুক্রাণু যখন উৎপন্ন হয় তাদেরকে কি হয়, পুষ্টির যোগান দেয়। ইটালীয় বিজ্ঞানী এনরিকো সার্টোলি এই কোষ আবিষ্কার করেন। এনরিকো সার্টোলি। এনরিকো সার্টোলি কি করে না, এই কোষটি আবিষ্কার করেছিল এবং তার নাম অনুসারে এই কোষটির নাম দেওয়া হয়েছে সার্টোলি কোষ। ঠিক আছে, তারপরে কি আছে দেখো না, যে শুক্রাণু উৎপাদনের পূর্ণতা দশায়, মানে এই সার্টোলি কোষগুলোর কাজ কি করে না, শুক্রাণু উৎপাদনের যে পূর্ণতা দশায় সাইটোপ্লাজম বর্জ্য অংশকে ত্রুটিপূর্ণ যে শুক্রাণুগুলো রয়েছে, যে শুক্রাণুগুলো ত্রুটিপূর্ণ মানে সম্পূর্ণ হয়নি, সেগুলো কি করে না ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় সেগুলোকে অগ্রসর মানে খেয়ে ফেলে, মানে নষ্ট করে দেয়, যেটাকে বলা হয় বিনষ্ট করে। তাহলে এই কোষ পরিণত শুক্রাণুগুলোকে গুচ্ছাকারে বীর্যে মুক্ত হতে সাহায্য করে। যে বিভিন্ন গুচ্ছাকারে বীর্যে সেমিনে মুক্ত হতে সাহায্য করে। সার্টোলি কোষগুলো রক্ত শুক্রাশয় ব্যবধান তৈরি করে শুক্র নালীগুলিকে রক্তে প্রবেশে বাধা দেয়। এই যে সার্টোলি কোষগুলো এখানে কি করে, এই ছবির মধ্যে দেখতে পাচ্ছি এরকম একটা রক্ত শুক্রাশয় ব্যবধান কোষ সৃষ্টি করে, এগুলো পরপর জমা হয়। সেগুলো কি হয় না, সেগুলো যে শুক্রাণুগুলোকে দেহের অনাক্রমণ তন্ত্রের হাত থেকে, অনাক্রমী যে তন্ত্র রয়েছে তার হাত থেকে শুক্রাণুগুলোকে রক্ষা করে। আর এই কোষগুলো থেকে অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন বা এবিপি, ইনহিবিন স্ট্রোজেন প্রভৃতি ক্ষরণ করে। তাহলে দেখো যে রক্ত শুক্রাশয় ব্যবধান, যে এই যে অংশটা রক্ত শুক্রাশয় ব্যবধান কি না, এটি হলো একটা ভৌত ব্যবধান যা রক্তবাহ আর সেমিনিফেরাস নালিকার মধ্যে আস্তরণ সৃষ্টি করে। এটা হচ্ছে সেমিনিফেরাস নালিকা, আর এইখানে কি রয়েছে রক্তবাহ রয়েছে। এই দুটোর মাঝখানে কি করে না একটা মধ্যবর্তী স্থানে অবস্থান করে, মানে নালিকার মধ্যবর্তী দুটোর মধ্যে এখানে কি আছে এই সেমিনিফেরাস নালিকা, আবার এখানে একটা সেমিনিফেরাস নালিকা আছে, আবার এখানে একটা সেমিনিফেরাস নালিকা আছে। এই দুটো সেমিনিফেরাস নালিকার মাঝখানে অবস্থান করে। সার্টোলি কোষগুলো এই ব্যবধায়ক সৃষ্টিতে প্রধান ভূমিকা পালন করে। এই যে সার্টোলি কোষগুলো আছে এই ব্যবধায়ক সৃষ্টি করতে প্রধান কাজটা এরাই করে। কি করে না, এই আবরক মানে এই ব্যবধায়ক সেমিনিফেরাস নালিকার অভ্যন্তরের অংশকে নিয়ন্ত্রণ করে। এই যে এটা ভিতরের অংশ, এই অংশটাকে নিয়ন্ত্রণ করছে
এবং কি করে না এই ব্যবধায়ক রক্ত থেকে বিচ্ছিন্ন মানে বিভিন্ন বিষাক্ত কোষকে সেমিনোফেরাস নালিকায় প্রবেশে বাধা দেয়। রক্ত থেকে যে বিভিন্ন কোষগুলো রয়েছে এই সেমিনোফেরাস নালিকায় প্রবেশে বাধা দিয়ে থাকে এবং কি করে না শুক্রাণুগুলি দেহের অনাক্রমতা তন্ত্রের হাত থেকে রক্ষা পায়। প্রসঙ্গত উল্লেখ্য যে পুরুষদের শুক্রাশয় বই সন্ধিক্ষণের পর সৃষ্টি হয়। এর মানে তাই দেহের অনাক্রমতা তন্ত্রে এদেরকে শনাক্ত করতে পারে না। ফলে কি হয় না রক্ত শুক্রাশয় ব্যবধায়ক যদি না থাকতো তাহলে এই যে রক্ত শুক্রাশয় এই ব্যবধায়কটা যদি না থাকতো তাহলে কি হতো না শুক্রাণুগুলো রক্তে প্রবেশ করতো, এখান থেকে রক্তে প্রবেশ করতো এবং তার যে অনাক্রম তন্ত্র রয়েছে রক্তের মাধ্যমে সেগুলো কি করতো এই শুক্রাণুগুলোকে ধ্বংস করে দিত। দেখো এর পরবর্তী অংশ রয়েছে কি না লেডিগের অন্তর্কোষ। লেডিগের অন্তর্কোষগুলো কোনখানে রয়েছে যে এই সেমিনোফেরাস নালিকাগুলো এগুলো কি যে দু তিনটা আছে, দু তিনটা সেমিনোফেরাস নালিকা মানে একটা সেমিনোফেরাস নালিকা থেকে আরেকটা সেমিনোফেরাস নালিকা যে মাঝখানে এই মাঝখানে কি হয় না এই মধ্যস্থ সেমিনোফেরাস নালিকার স্টোমা অংশে মানে যেটা কি না দলবদ্ধভাবে বহু ভুজাকার কোষ দেখা যায়। এগুলো দলবদ্ধভাবে বহু ভুজাকার কোষ দেখা যায় যাদেরকে কি বলা হচ্ছে লেডিগের অন্তর্কোষ। দেখো যে জার্মান বিজ্ঞানী ফ্রান্স ভন লেডিং 1850 খ্রিস্টাব্দে এই কোষগুলো আবিষ্কার করে। তার নাম অনুসারে এই কোষগুলো এরকম নামকরণ করা হয়েছে লেডিগের অন্তর্কোষ। ঠিক আছে, এগুলো কি হয় না এই কোষগুলোর সঙ্গে সংলগ্ন অবস্থায় থাকে। কোন কোষগুলোর সঙ্গে যে রক্তজালক রয়েছে, এখানে রক্তজালক রয়েছে, এই রক্তজালক কোষগুলোর সঙ্গে সম্মিলিত হয়ে থাকে। যে বিশেষত কি হয় না বয়স সন্ধিকালে লেডিগ বর্ণিত যে অন্তর্কোষগুলো কি করে না সুগঠিত হয় এবং তাদের কার্যকারিতা বৃদ্ধি পায় এবং বার্ধক্য বয়সে এদের ক্ষয়প্রাপ্ত হয় এবং কার্যকারিতা ধীরে ধীরে হ্রাস পেতে থাকে। তাহলে লেডিগ বর্ণিত অন্তর্কোষগুলো যে দেখতে ডিম্বাকার নিউক্লিয়াস থাকে কোষগুলোর মধ্যে, আর কি হয় না প্রতিটি নিউক্লিয়াসে 1 থেকে 3টি নিউক্লিওলাস দেখা যায়। তাহলে এদের সাইটোপ্লাজমে পর্যাপ্ত পরিমাণে এন্ডোপ্লাজম রেটিকুলাম, স্বল্প পরিমাণে বিক্ষিপ্ত অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মানে SER আর RER অর্থাৎ স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর কি থাকে না গোলগি বডি থাকে, লাইসোজোম থাকে, মাইটোকন্ড্রিয়া থাকে, ফসফোলিপিড ইত্যাদি থাকে। ঠিক আছে, লেডিগ বর্ণিত যে অন্তর্কোষ এর কাজ কি রয়েছে না এগুলো কি করে না অন্তঃক্ষরা গ্রন্থি রূপে কাজ করে। কি কাজ করে না এই কোষগুলো থেকে টেস্টোস্টেরন ও ডাইহাইড্রো টেস্টোস্টেরন নামক যে অ্যান্ড্রোজেন এই দুটি অধিক মাত্রায় খরিত হয়। যে অ্যান্ড্রোজেনগুলো অল্প মাত্রায় মিশ্রণ হয় সেগুলো হচ্ছে অ্যান্ড্রোস্টেনিডিওন ও ডাইহাইড্রো এপিঅ্যান্ড্রোস্টেরন। লেডিগের কোষের ক্ষরণ অগ্রপিটুইটারি থেকে নিঃসৃত ICSH হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং এটা মেইন যে হরমোন সেটা হচ্ছে পুরুষ হরমোন টেস্টোস্টেরন খরিত হয়। টেস্টোস্টেরন এর পরবর্তী রয়েছে দেখো নালিকা বা টিউবিউলস। নালিকা বা টিউবিউলস গুলো কি হচ্ছে না দেখো যে শুক্র উৎপাদন নালিকাগুলো পরস্পর যুক্ত হয়ে রিজু নালিকা গঠন করে। এই যে শুক্রাশয়গুলো উৎপন্ন হওয়ার পরে সেগুলো কি হয় না রেটিটেস্টিসের মাধ্যমে যে রেটিটেস্টিস থেকে রেটিটেস্টিসগুলো যুক্ত হচ্ছে ভাষা ইফারেন্সিয়া, রেটিটেস্টিস থেকে ভাষা ইফারেন্সিয়াতে আসে এবং ভাষা ইফারেন্সিয়া থেকে কি হয় না পরবর্তীকালে এপিডিডাইমিস অংশ পৌঁছায় এবং এপিডিডাইমিস থেকে এখানে কি হয় না সিলিয়ারি বডি দেখতে পাওয়া যায়। কোষগুলোর মাঝখানে নলাকার কোষগুলোর মধ্যে সিলিয়ারি বডি দেখতে পাওয়া যায়। এই সিলিয়ারি বডিগুলো কি করে না সিলিয়ারি বডি মানে সিলিয়ারি কোষগুলোর দ্বারা শুক্রাণুগুলো
শুক্রনালীর মাধ্যমে শুক্রথলিতে অবস্থান করে। অর্থাৎ সিলিয়ারি আন্দোলনের দ্বারাই শুক্রথলিতে এই শুক্রাণুগুলো পৌঁছায়। এরপর দেখো যে শুক্রাশয়ে যে স্পার্মাটোগোনিয়াম কোষ বা স্পার্মাটোগোনিয়াল কোষ এবং যে সার্টলির কোষগুলো, এগুলো কি করছে না, এগুলো হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি রূপে কাজ করে। শুক্রাণু উৎপন্ন হচ্ছে, এগুলো হচ্ছে তাহলে বহিঃক্ষরা গ্রন্থি রূপে কাজ করে। এবং যে লেডিংয়ের অন্তর্কোষগুলো রয়েছে, লেডিংয়ের অন্তর্কোষগুলো কি করছে না, এখানে অন্তঃক্ষরা রূপে কাজ করছে। এই জন্য শুক্রাশয়কে কি বলা হয়, মিশ্র গ্রন্থি বলা হয়। কারণ এখানে বহিঃক্ষরা অন্তঃক্ষরা গ্রন্থি দুই প্রকার গ্রন্থি রয়েছে, এই জন্য একে শুক্রাশয়কে মিশ্র গ্রন্থি বলা হয় থাকে।